আজ শুরু করছি রকিব হাসানের লেখা তিন গোয়েন্দা সিরিজের ৫৯তম গল্প, ভলিউম ১৬ থেকে নিশাচর। প্রথম প্রকাশ জুন ১৯৯২। শুরু হচ্ছে নিশাচর এর প্রথম পর্ব। ধড়াম করে ফাটল ট্রাকের টায়ার। চেঁচিয়ে উঠল মুসা। ট্রাকের ধার খামচে ধরল। রবিন ধরল আরেকটা ধার। ঘ্যাঁচ করে ব্রেক কষল বরিস। ছাড়ল। পরক্ষণেই আবার চাপল। পিছলে চলে গেল গাড়িটা কয়েক ফুট। থামল, আবার পিছলালো। নাক ঘুরে গেছে আরেক দিকে। মাতালের মতো টলে উঠল। তারপর গিয়ে কাত হয়ে পড়ল রাস্তার পাশের একটা খাদে। শুধু সামনের অংশটা। প্রচন্ড ঝাঁকুনি দিয়ে থেমে গেল। বন্ধ হয়ে গেল ইঞ্জিন। মুসার মতো চিৎকার করল না কিশোর পাশা, তবে মুখ ফ্যাকাশে হয়ে গেছে, কাঁপছে সে। বরিসের পাশে বসেছে। মুসা আর রবিন রয়েছে ট্রাকের পেছনে খোলা অংশে। দরজা খুলে নামলো বরিস। তখনও ধার খামচে ধরে রয়েছে দুই সহকারী গোয়েন্দা। ওদেরকে জিজ্ঞেস করলো ইয়ার্ডের কর্মচারী বিশাল দেহি ব্যাভারিয়ান। ওকে। ধার ছেড়ে দিয়ে সোজা হলো রবিন আর মুসা। মাথা নেড়ে বোঝালো ভালোই আছে। এক এক করে নেমে এলো তিন গোয়েন্দা, ট্রাকের কতটা ক্ষতি হয়েছে দেখার জন্যে। দূর। বিরক্ত হয়ে হাত নাড়ল বরিস। টায়ার ফাটার জায়গা পেল না। তোলা যাবে? জিজ্ঞেস করলো কিশোর। সন্দেহ ফুটল বরিসের চোখে। আবার গিয়ে উঠল ড্রাইভিং সিটে। ইঞ্জিন স্টার্ট দিয়ে গিয়ার দিল। গর্জন করছে ইঞ্জিন। কাঁধের উপর দিয়ে পেছনে তাকালো সে। না, বৃথা চেষ্টা। বন বন করে ঘুরছে পেছনের চাকা, কিন্তু ঠিকমতো কামড় বসাতে পারছে না মাটিতে। শুধু ধুলো ছিটাচ্ছে। ইঞ্জিন বন্ধ করে দিয়ে আবার নেমে এলো বরিস। আটকে গেছি কিশোর। মিস্টার পাশাকে খবর দেওয়া দরকার। আরেকটা ট্রাক নিয়ে এলে টেনে তোলা যাবে। ডাকবেন কোত্থেকে? মুসার প্রশ্ন। প্রায় নির্জন অঞ্চলে আটকা পড়েছে। চারদিকে চোখ বোলাতে লাগলো ওরা। মিনিট ২০ আগে রকি বিচ ছেড়েছিল সান্তা মনিকা পর্বতের একটা কেবিনে যাওয়ার জন্যে। ওটার মালিক ইন্ডিয়ানায় নিজের দেশে ফিরে যাবে, তাই সমস্ত মালপত্র বিক্রি করে দিচ্ছে। আমার বিশ্বাস ভালো ভালো জিনিস পাওয়া যাবে। লোকটার সঙ্গে কথা বলে ফোন নামিয়ে রেখে বলেছিলেন রাশেদ পাশা। কিশোর, বরিস কিংবা রোভারকে নিয়ে চলে যা, দেখ গিয়ে কি বিক্রি করে। বিছানাগুলো সত্যি সত্যি পেতলের হলে সব কটা কিনে ফেলবে। আরো যেসব জিনিস মনে হবে কেনা দরকার নিয়ে নিবি। বুঝে শুনে নিস, হুঁশিয়ার করলেন মেরি চাচি। রাশেদ চাচা মাল কিনতে চাইলেই সতর্ক হয়ে যান তিনি। তার ধারণা যত সব আজে বাজে মাল নিয়ে আসা হবে, যেগুলোর বেশিরভাগই বিক্রি হবে না। তার ধারণা সবসময় ভুল হয়, কারণ যাই কিনে আনেন রাশেদ পাশা সব বিক্রি হয়ে যায়। তবে সেজন্য কৃতিত্বটা অনেকখানি কিশোরেরই প্রাপ্য। পুরনো বাতিল জিনিস মেরামত করে বিক্রির যোগ্য করতে সে ওস্তাদ। হাতে কাজ ছিল না। মাল কিনতে যাওয়ার কথা শুনে খুশিই হয়েছিল কিশোর। সঙ্গে সঙ্গে ফোন করেছে দুই বন্ধুকে। তারপর ওদেরকে আর বরিসকে নিয়ে ট্রাকে করে মাল কিনতে বেরিয়ে পড়েছে। কোস্ট হাইওয়ে ধরে উত্তরে এসেছে প্রথমে বরিস। অনেকখানি এসে মোড় নিয়ে উঠেছে চওড়া একটা পাহাড়ি রাস্তায়। পথটার নাম চ্যাপলার ক্যানিয়ন রোড। ওই পথ ধরে পাহাড় পেরিয়ে অন্য পাশে এসে নেমেছে স্যান ফার্নান্দো ভ্যালিতে। চ্যাপারাল ক্যানিয়ন দিয়ে মাইল চারেক এগোনোর পর পাশের আরেকটা সরু কাঁচা রাস্তায় নামতে হয়েছে। ওটার নাম রক রিম ড্রাইভ। ওই পথ ধরে মাত্র কয়েকশো গজ এগোনোর পরেই এই অঘটন। মাল কেনা বোধহয় আজ আর হলো না, জোরে নিঃশ্বাস ফেলে বলল কিশোর। এখন হেঁটে হেঁটে বাড়ি না ফিরতে হলেই বাঁচি। আশেপাশে ঢালে ঘন হয়ে জন্মেছে ঝোপঝাড়। বিষণ্ণ দৃষ্টিতে সেগুলো দেখল সে। মায়ের পাহাড়ের ঢালে দাঁড়িয়ে রয়েছে পুরনো মলিন একটা বাড়ি। বোঝাই যায় লোকজন থাকে না। নিচতলার জানালাগুলো সার্সির জায়গায় তক্তা লাগিয়ে বন্ধ করে দেয়া হয়েছে। উপরতলায় পাল্লা আছে ঠিকই, তবে শুধু ফ্রেমগুলো, বেশিরভাগ কাঁচই গায়েব। এ বাড়িতে ফোন নেই, মুসা বলল। এই, হাত তুলে বাড়িটার পেছনে দেখালো রবিন। প্রায় চূড়ার কাছাকাছি অনেকগুলো ইউক্যালিপটাস গাছের ফাঁক দিয়ে চোখে পড়ছে লাল টালির ছাদ। আরেকটা বাড়ি, বড়ই তো লাগছে। মুখ নিশ্চয়ই চ্যাপারাল ক্যানিয়নের দিকে। এত দূর বোধহয় যেতে হবে না, কিশোর বলল। ওই যে
পুরনো গোলাবাড়িটা দেখছো? টেলিফোনের তার দেখতে পাচ্ছি, মনে হয় লোক থাকে। শর্টকাটেই যাওয়া যাবে, ওই ক্ষেতের ভেতর দিয়ে। থেমে গেল সে, বিস্ময় ফুটেছে চেহারায়। কি হলো? রবিন জিজ্ঞেস করলো। শস্য ক্ষেত, কিশোর বলল। পথের প্রায় কিনার ঘেঁষে যাওয়া বেড়ার গায়ে হেলান দিয়ে তাকিয়ে দেখছে। সান্তা মনিকা পর্বতের মধ্যেখানে ফসলের ক্ষেত, কল্পনাই করিনি কোনোদিন। থাকতে পারে এ কথাও শুনিনি। আগস্টের এই প্রচণ্ড রোদেও ঘন সবুজ রয়েছে ছোট্ট ক্ষেতের গাছগুলো। শীষ বেরোনোর সময় হয়েছে। গাছের গোড়ার মাটি কালো ভেজা। প্রচুর পরিশ্রম করে চাষ করা হয়েছে, যত্ন নেওয়া হচ্ছে খুব। পথের কিনার থেকে শুরু হয়েছে ঢাল, সেই ঢালেই ফসলের ক্ষেত। ওপরের প্রান্তের বেড়ার ওপর দাঁড়িয়ে আছে একটা কাকতাড়ুয়া পুতুল। চটের তৈরি মুখে কালো কালি দিয়ে আঁকা, চোখে যেন সদা সতর্ক দৃষ্টি, ওদের দিকে মুখ করে আছে। আনমনে মাথা নাড়ল কিশোর। এখানে খামার করলো, আজব ব্যাপার। করেছে বলেই বেঁচেছি, ফোন তো পাওয়া গেল, রবিন বলল। এসো যাই। না না, সবার যাওয়ার দরকার নেই। ক্ষেত মারিয়ে গেলে আর মালিকের চোখে পড়লে রাগারাগি শুরু করবে। বেড়ায় হেলান দিয়ে বসে পড়ল মুসা। তাহলে তুমি একাই যাও। কপালের ঘাম মুছল সে। তাই যাচ্ছি বলে বেড়া ডিঙালো কিশোর। ফসলের গাছগুলো তার প্রায় মাথার সমান উঁচু। সাবধানে এগুলো ভেতর দিয়ে। পাতার ঘষা লেগে খসখস শব্দ হচ্ছে। ঢাল বেয়ে ওঠার পরিশ্রমে ভারী হয়ে এলো নিঃশ্বাস। ক্রমেই খাড়া হয়ে আসছে ঢাল। উঠতে গিয়ে বাঁকা হয়ে গেছে তার শরীর। আবার তাকালো ওপরের বেড়ার দিকে। একভাবে রয়েছে পুতুলটা, এখন অনেক কাছে, স্পষ্ট দেখা যাচ্ছে মুখটা। তার দিকে তাকিয়ে যেন হাসছে, শয়তানি হাসি। আর মাত্র কয়েক গজ, ভাবল কিশোর। তারপরেই খোলা জায়গায়। শরীর আরেকটু সোজা করে মাথা তুলেছে সে। হঠাৎ বড় কালো কিছু একটা ঝাঁপ দিয়ে এসে পড়ল তার গায়ের ওপর। শয়তান! চিৎকার করে উঠল রাগী পাতলা কণ্ঠ। আজ মুন্ডু ছিঁড়ে নেব। ধাক্কা খেয়ে চিত হয়ে পড়ল কিশোর। পড়ার আগে চোখে পড়ল শুধু একজোড়া চোখ, ভীষণ রাগে বন্য হয়ে উঠেছে। সবুজ ডাঁটা আর পাতার ফাঁক দিয়ে নীল আকাশ দেখল কিশোর। মুহূর্ত পরেই ঢেকে গেল আকাশটা। গায়ের ওপর ঝুঁকে এসেছে মানুষটা, কালো পোশাক পরা, একটা কালো ছায়ার মতো। গলা টিপে ধরল তার। আরেকটা হাত উঠে গেছে ওপর দিকে, বাড়ি মারার ভঙ্গিতে। সে হাতে শক্ত করে ধরে রেখেছে একটা বড় পাথর। গলায় চাপ, ঠিকমতো আওয়াজ বের করতে পারল না। ফ্যাঁস ফ্যাঁস করে কোনো রকমে বলল কিশোর, শুনুন, আমি। তার কথা শেষ হওয়ার আগে গলার ওপর থেকে হাতের চাপ সরে গেল। আরে, এ তো একটা ছেলে। ফসলের ক্ষেত মারিয়ে ছুটে আসার শব্দ শোনা গেল। নরম মাটিতে দুপদাপ করে ভারী জুতোর আওয়াজ হলো। খানিক পরে আকাশের পটভূমিতে বিশাল আর একটা দেহ চোখে পড়ল কিশোরের। স্বস্তির নিঃশ্বাস ফেলল সে। এই ছাড়ুন ছাড়ুন, গর্জে উঠল বরিস। লোকটা সরে আসার অপেক্ষা না করেই পেছন থেকে তার শার্ট খামচে ধরে শূন্যে তুলে প্রায় ছুঁড়ে ফেলে দিল একপাশে। খবরদার, ঘাড় মটকে দেবো ধরে। আস্তে উঠে দাঁড়ালো কিশোর। দেখল বরিসের দিকে তাকিয়ে চোখ মিটমিট করছে লোকটা। কুঁচকে গেছে চোখের চারপাশের চামড়া। পাওয়ারে গোলমাল আছে বোঝা যায়। হাতড়ে হাতড়ে মাটিতে কি যেন খুঁজছে। আহ, আমার চশমা। কণ্ঠে অস্বস্তি। কোথায় যেন পড়ে গেল। মুসা আর রবিনও চলে এসেছে তাড়াহুড়ো করে। মোচড়ানো ভাঙা একটা ডাঁটায় ঝুলে থাকা চশমাটা রবিনই দেখতে পেল সবার আগে। ভারী পাওয়ারের কাঁচ, ফ্রেমটাও মোটা। বৈমানিকেরা যেরকম পরে অনেকটা সেরকম। তুলে দিল ওটা লোকটার হাতে। ডেনিম শার্টের ঝুলে কাঁচ মুছে চশমাটা পরল লোকটা। তারপর উঠে দাঁড়িয়ে নীল জিন্সের প্যান্টে লেগে থাকা ধুলো ঝাড়তে শুরু করলো। ঘটনাটা কি? কড়া গলায় জানতে চাইল বরিস। পাগল নাকি? দুঃখিত, সত্যি খুবই দুঃখিত, লজ্জিত কণ্ঠে বলল লোকটা। ছেলেটাকে কাকতাড়ুয়া ভেবেছিলাম। থেমে গেল সে। ফিরে তাকালো বেড়ার উপরে দাঁড়িয়ে থাকা পুতুলটার দিকে। একই ভঙ্গিতে তাকিয়ে রয়েছে এদিকে, মুখে কুৎসিত হাসি। এখানে ইয়ে, মানে খুব জ্বালায়, ফসলের গাছ মারিয়ে দিয়ে যায়, গোলমাল করে।
আসলে ক্ষেতের ভেতর দিয়ে আসছে দেখে মাথা খারাপ হয়ে গিয়েছিল। আবার থামলো লোকটা। রোদে চকচক করছে মস্ত টাক, ভারী কাঁচের ওপাশে কেমন ফ্যাকাশে লাগছে চোখের মনি। কিশোর দেখল মানুষটা ছোটখাটো, লম্বায় তার চেয়ে বেশি হবে না, পাতলা শরীর, তবে রোগাটে নয়। পেশি আর রোদে পোড়া চামড়া দেখেই অনুমান করা যায় বেশিরভাগ সময়ই বাইরে বাইরে কাটায় লোকটা, আর বেশ পরিশ্রমের কাজ করে। বয়স 30-এর মতো। পাথরটা নিয়েছিলাম বটে, কৈফিয়ত দেয়ার সুরে বলল লোকটা। তবে বাড়ি মারতাম না। আমি আসলে দেখতে চেয়েছিলাম খেতে কে ঢুকলো। আমাকে কাকতাড়ুয়া ভেবেছেন? না না, কি যে বলো তা ভাববো কেন? ভুল বুঝছো তুমি। এখন দয়া করে বলে ফেলো তো, আমার খেতে ঢুকেছো কেন? দ্রুত সামলে নিয়েছে লোকটা। ব্যাপারটা অবাক করলো কিশোরকে। মাথা ঝাঁকালো একবার, তারপর আবার বলতে শুরু করলো। আমাদের ট্রাকের চাকা ফেটে গেছে, গর্তে পড়েছে ওটা। ওই গোলাবাড়িতে টেলিফোনের তার দেখে ভাবলাম ফোন করে দেই চাচাকে আরেকটা ট্রাক নিয়ে আসতে। ক্ষেতের মধ্যে দিয়ে শর্টকাটে যেতে চেয়েছিলাম। তাই আমি দুঃখিত। এসো, ফোন করবে। ঘুরে ঢাল বেয়ে উঠতে আরম্ভ করলো লোকটা। পেছনে চলল 3 গোয়েন্দা আর বরিস। গেট দিয়ে ক্ষেত থেকে বেরিয়ে এক চিলতে ঘাসে ঢাকা জমি পেরিয়ে চলে এলো পুরনো লাল রং করা গোলাবাড়িটির কাছে। বড় দরজা খুলে ভেতরে ঢুকলো লোকটা। সুইচ টিপে জ্বেলে দিল উজ্জ্বল ফ্লোরেসেন্ট আলো। হাত নেড়ে ইশারা করলো কিশোরদের ঢোকার জন্যে। বিরাট বাড়ি, কিন্তু খামারে যেসব পোষা জানোয়ার থাকে সেরকম একটাও দেখা গেল না। ঘরের ভেতর লম্বা লম্বা টেবিল, তাতে নানান রকম অদ্ভুত যন্ত্রপাতি। ভালো করে ওগুলো দেখার আগেই একটা ডেস্কের কাছে কিশোরকে নিয়ে গেল লোকটা। ডেস্কের ওপরটা বই আর কাগজপত্র বোঝাই, তার ভেতরে প্রায় চাপা পড়ে আছে টেলিফোন যন্ত্রটা। সেটা দেখিয়ে বলল, যাও করো। কিশোর যখন ফোন করছে, মুসা, রবিন আর বরিস তখন কৌতূহলী চোখে দেখছে ঘরের ভেতরটা। দরজার কাছে একটা লম্বা টেবিল, তাতে অনেকগুলো কাঠের বাক্স সাজিয়ে রাখা। বাক্সের এক পাশের দেয়াল শক্ত কাপড়ে তৈরি, আরেক পাশের দেয়াল কাঁচের, বাকি 2 পাশ কাঠের, খালি। স্ট্যান্ডে লাগানো ক্যামেরার চোখ ফিরে আছে ওরকম একটা বাক্সের দিকে। আরেকটা টেবিলে বড় বড় কতগুলো কাঁচের জার রাখা। একটা জারের ভেতর উঁকি দিয়ে দেখল রবিন। প্রথমে মনে হলো শ্যাওলার টুকরো জড়ো হয়ে পড়ে আছে, পরক্ষণই চমকাতে হলো। জারের ভেতরের ওগুলো শ্যাওলা নয়, পিঁপড়ে, জীবন্ত বাদামি রঙের। লম্বা পাওয়ালা প্রাণীগুলো পা আর চোয়ালের সাহায্যে আঁকড়ে রয়েছে পরস্পরকে। অদ্ভুত দৃশ্য। হাঁ হয়ে গেছে রবিন। রিসিভার নামিয়ে রেখে ঘোষণা করলো কিশোর, চাচা আসতে আধ ঘন্টা লাগবে। ভেরি গুড, বলল টাকমাথা লোকটা। চোখ পড়ল রবিনের ওপর। চোখে চোখ পড়তেই রবিন জিজ্ঞেস করলো, পিঁপড়ে সংগ্রহ করেন নাকি আপনি? হ্যাঁ, জবাব দিল লোকটা। দেখা হওয়ার পর এই প্রথম কিছুটা উষ্ণতা প্রকাশ পেল তার কণ্ঠে। শুধু সংগ্রহ করে ফেলে রাখি না, নজর রাখি। যা যা করে ওগুলো নোট করে রাখি। কখন কি করবে অনুমানের চেষ্টা করি। আসল কথা, গবেষণা করি পিঁপড়ে নিয়ে। আপনি অ্যান্টোমোলজিস্ট? কিশোর বলল। হাসলেন ভদ্রলোক। তোমাদের বয়সী বেশিরভাগ ছেলেই জানে না শব্দটা। প্রচুর পড়াশোনা করে আমাদের কিশোর, গর্ব করে বলল মুসা। তার অর্ধেক কথাই বুঝি না আমরা। যাকে কি যেন বলা হলো? অ্যান্টো অ্যাটম অ্যান্টোমোলজিস্ট বলে দিলেন পিঁপড়ে বিশেষজ্ঞ। পোকামাকড় নিয়ে যারা গবেষণা করে, স্টাডি করে, বিজ্ঞানীও বলতে পারো, তাদেরকে বলে অ্যান্টোমোলজিস্ট। আমার নাম ডক্টর হেনরি রেনহার্ড। রেনহার্ড বলা খুব হার্ড, আই মিন কঠিন। হাসলেন তিনি। পুরোটা বলার দরকার নেই, শুধু রেন বললেই চলবে। সামরিক পিঁপড়ের ওপর কয়েকটা বই লিখেছি আমি, আরেকটা লিখছি। শেষটা কি হবে বলতে পারবো না। আবার হাসলেন ডক্টর রেন। কিশোরের মনে হলো লোকটা অমায়িক, অবশ্য যখন মেজাজ ভালো থাকে। আরও একটা ব্যাপার চট করে মনে এলো তার। পিঁপড়ে নিয়ে গবেষণা করেন তিনি, দেখতেও পিঁপড়েরই মতো। পাতলা শরীরের তুলনায় মাথাটা অনেক বড়। চশমার ভারী লেন্স দুটোকে দেখতে লাগছে পিঁপড়ের চোখের মতো। চকচকে টাক, অনেক অনেক বড় একটা পিঁপড়ের টাকের কথা মনে করিয়ে দেয়। ঠেলে বেরোনো চোখা চোয়াল,
তার কপালের দিকে তাকিয়ে কিশোরের মনে হতে লাগলো যে কোনো মুহূর্তে ওখানে দুটো সুর গজিয়ে যেতে পারে। মাথার পেছনে হাত নিয়ে গেলেন রেন। কি ব্যাপার, কি দেখছো? লজ্জা পেল কিশোর। না না, কিছু না, আপনার বইয়ের কথা ভাবছি। শেষটা কি হবে জানেন না? তার মানে চলতি গবেষণাটা শেষ হয়নি আপনার? এটা ল্যাবরেটরি না? আশপাশের পুরো পাহাড়টাই আমার ল্যাবরেটরি, রেন বললেন। এই গোলাবাড়িতে শুধু কিছু বিশেষ কাজ করি আমি। এই ওই যে বাক্সগুলো দেখছো, পিঁপড়ের ছবি নিতে হলে ওগুলোতে ভরে নেই। ম্যাগনিফাইং লেন্স লাগানো আছে ওই ক্যামেরাটায়। টেবিলে রাখা ক্যামেরাটা দেখিয়ে দিলেন তিনি। অনেক গুণ বড় হয়ে ছবি ওঠে। ওই কোণে ডার্করুম, গোলা ঘরের পেছনে একটা গ্রিন হাউস আছে, ওখানে রয়েছে পিঁপড়েদের বাড়ি। ওখান থেকে কিছু তুলে এনে ভরেছি জারগুলোয়। আপাতত আছে গ্রিন হাউসে, তবে খুব শীঘ্রই অন্য কোথাও সরে যাবে। সরার সময় হয়ে গেছে ওগুলোর। মাইগ্রেট করবে বলতে চাইছেন? রবিন বুঝে ফেলল। তা পিঁপড়েরা মাইগ্রেট করার পর নিশ্চয়ই বইয়ের শেষটা কি হবে জানা হয়ে যাবে আপনার। বুঝতে পারবেন কোথায় যাবে ওরা। বেশি দূর কোথায় যাবে না, রেন বললেন। বড়জোর পাহাড়ের ওপরের বড় বাড়িটার কাছে বাসা বাঁধবে। সামরিক পিঁপড়ের বাসাকে কি বলে জানো তো? বিভুয়াক, অর্থাৎ ক্যাম্প। অনেকটা মৌমাছির মতো স্বভাব ওদের। দলের সবাই নির্ভর করে রানীর ওপর। ডিম পাড়ার সময় হলে বিরাট হয়ে যায় রানীর শরীর। জায়গা বেছে নিয়ে বাসা বাঁধে। রানী ডিম পাড়তে বসে আর শ্রমিকেরা দিকে দিকে বেরিয়ে যায় খাবারের খোঁজে। ডিম পাড়া শেষ হলে আবার শুকিয়ে যায় রানীর শরীর। দলটা বেরিয়ে পড়ে আবার নতুন জায়গার খোঁজে। একেবারে যাযাবর স্বভাব। এক জায়গায় থাকতে যেন মন চায় না। আমি আসার পর গ্রিন হাউসের পিঁপড়েগুলো কয়েকবার মাইগ্রেট করেছে। লম্বা সারি দিয়ে যখন চলতে থাকে সামরিক পিঁপড়ে, দেখার মতো দৃশ্য হয়। ভ্রুকুটি করল কিশোর। এই এলাকায় সামরিক পিঁপড়ে আছে জানতাম না। আফ্রিকান পিঁপড়ের ভয়ঙ্কর গল্প শুনেছি। মাঝে মাঝে নাকি চড়াও হয় আদিবাসীদের গায়ে। বড় বড় জন্তু জানোয়ার পর্যন্ত খেয়ে ফেলে। কথাটা শুনে যেন বেশ মজা পেলেন, এমন ভঙ্গিতে মাথা ঝাঁকালেন রেন। শুধু জানোয়ারই না, খাওয়ার মতো যা পায় সব খেয়ে ফেলে। বেশিরভাগ পিঁপড়েই নিরামিষ খায়, কিন্তু সামরিক পিঁপড়ে মাংসভোজী। যাযাবর বলেই হয়তো। পিঁপড়ের দল আসতে দেখেই ঘর বাড়ি ছেড়ে পালায় গায়ের লোক। কারণ পিঁপড়ের কবলে পড়লে মানুষেরও রেহাই নেই, জ্যান্তই খেয়ে ফেলবে। গায়ে কাঁটা দিল মুসার। দেখলেনই না রেন? বলার নেশায় পেয়েছে যেন তাকে। বলছেন, তবে ওরকম পিঁপড়ে অনেক উপকারও করে ওদের। ইঁদুর, বিছে আরো নানা রকম ক্ষতিকর পোকামাকড় সব খেয়ে সাফ করে ফেলে। গায়ের লোকেরা ফিরে এসে দেখে ঘরবাড়ি সব পরিষ্কার। আফ্রিকার পিঁপড়েদের মতো ভয়ঙ্কর নয় আমাদের দেশের পিঁপড়েরা। পেলে ছোটখাটো প্রাণী খায় বটে, তবে ওষুধের জন্য এত খোঁজাখুঁজি করে না। হাতের কাছে পোকামাকড় যা পায় তাই দিয়ে পেট ভরে। কিশোরের দিকে তাকালেন রেন। তুমি যে ভাবছো শুধু আফ্রিকাতেই আছে তা নয়, অনেক দেশে আছে সামরিক পিঁপড়ে। পানামায় আছে, মেক্সিকোতে আছে, আমেরিকায় আছে। 45 ডিগ্রি ল্যাটিটিউডের দক্ষিণে বহু জায়গায় দেখা মিলবে ওদের। উত্তরে অরিগন, এমনকি মিনি পর্যন্ত। এই পাহাড়ের পিঁপড়েদের কথাই বলি। আফ্রিকান পিঁপড়ের সঙ্গে দেহগত অমিল তো আছে, এমনকি এখানেই আগে যেরকম ছিল তার চেয়ে বদলে গেছে এখন। পা লম্বা হয়েছে, আরো শক্তিশালী হয়েছে শরীরের খোলস। এক মুহূর্ত থামলেন রেন। উত্তেজনায় চকচক করে উঠল চোখ। একটা মজার ব্যাপার দেখতে চাও? জবাবের অপেক্ষা করলেন না তিনি। একটা দরজা খুলে বেরিয়ে গেলেন। পেছনে বেরিয়ে এলো 3 গোয়েন্দা আর বরিস। এই জায়গাটার মালিক উইলিয়াম ওয়াগনার, রেন বললেন। নাম হয়তো শুনেছ, কোটিপতি। মনটাও ভালো, বৈজ্ঞানিক গবেষণার কাজে অনেক সাহায্য সহযোগিতা করেন। গত বসন্তে এদিকে এসেছিলাম পিঁপড়ে খুঁজতে। অদ্ভুত কিছু সামরিক পিঁপড়ে চোখে পড়ে যায় ওয়াগনারের এলাকায়। তিনি এখানে থাকেন না, তবুও তার সঙ্গে যোগাযোগ করতে পারলাম। এখানে থাকার অনুমতি দিয়ে দিলেন আমাকে।
বলে দিলেন ইচ্ছে করলে গোলাঘরটাকে ল্যাবরেটরিও বানাতে পারি। শুধু তাই না, বৈজ্ঞানিক গবেষণার জন্য ওয়াগনারদের যে ফান্ড আছে তা থেকে কিছু টাকাও দিলেন। গবেষণা চালাতে আর কোনো অসুবিধে হলো না আমার। ছোট একটা গ্রিন হাউসের সামনে এসে দাঁড়ালেন রেন। পরিত্যক্ত অবহেলিত দেখেই বোঝা যায়। দরজা ঠেলে খোলার সময় কিচকিচ করে প্রতিবাদ জানালো। এই যে সামরিক পিঁপড়ের কলোনি। দেখালেন রেন। একটা টেবিলের নিচে স্তূপ হয়ে ঝুলছে কালো পিঁপড়ে, মৌমাছির চাকের মতো। কি করে যেন টের পেয়ে গেল ওগুলো। দরজা খোলা হয়েছে, চাক ভেঙে আস্তে আস্তে এগিয়ে চলল সেদিকে। খাইছি। জোরে কথা বলতে যেন ভয় পাচ্ছে মুসা। এত চালাক! দারুণ, তাই না? খুশি হয়ে বললেন রেন। সামরিক পিঁপড়ের এই প্রজাতিটা নতুন, এরকম আর দেখিনি। কবে কোত্থেকে কিভাবে এসেছে ওরা, কোথায় যাবে, এসব জানার প্রচন্ড আগ্রহ আমার। জানবো, জানতে আমাকে হবেই। খুদে প্রাণীগুলোর দিকে তাকিয়ে আছে বরিস। অস্বস্তি ফুটছে চেহারায়। যা দরকার, সাহেবের আসার সময় হয়েছে। গ্রিন হাউস থেকে বেরিয়ে গেল সে। মিনিট খানেক পরে বেরোলো 3 গোয়েন্দা। এবার আর ক্ষেতের মধ্যে দিয়ে গেল না ওরা, ঘুরে ঝোপঝাড়ের ভেতর দিয়ে নামতে লাগলো। চলতে চলতে ফিরে তাকালো একবার কিশোর। ক্ষেতের বেড়ার কাছে দাঁড়িয়ে ওদের দিকে চেয়ে আছেন ডক্টর রেন। বেড়ার উপরে দাঁড়িয়ে কাকতাড়ুয়াটাও তাকিয়ে রয়েছে আগের মতোই, ত্রিকোণ মুখ, মুখে শয়তানি হাসি। মুসাও ফিরে তাকালো, বলল, আজব মানুষ, পিঁপড়ে নিয়ে এত মাতামাতি। আজ তো পাগল। কিশোর, ওই কাকতাড়ুয়াটাও যেন কেমন। যখনই তাকাই মনে হয় আমার দিকেই চেয়ে চোখ টিপছে আর মিটমিটিয়ে হাসছে। ওসব চোখের ভুল। আমার কাছে অদ্ভুত লেগেছে অন্য আরেকটা ব্যাপার। রেনের মতো একজন বিজ্ঞানী, বুদ্ধিমান লোক আমাকে কাকতাড়ুয়া ভেবে বসলেন কেন? জীবন্ত কাকতাড়ুয়া। এখান থেকে 5 মাইল। মুসা বলল। তাও আবার চড়াই। এই গরমে সাইকেল চালিয়ে ঘামতে ঘামতে আবার যাব? সাধারণ একটা কাকতাড়ুয়া পুতুল দেখছে। বিরক্তিতে নাক কুঁচকালো সে। একেই বলে কপাল। দরকারের সময় এখন একটা গাড়িও নেই। খুব ভালো হয়েছে, কিশোর বলল। কতবার বলেছি একটা গাড়ি জোগাড় করে দাও আমাকে, কানেই তোলনি। আমার একটা গাড়ি থাকলে এই অবস্থাটা তো হতো না। কি করে বুঝবো? কপাল যখন খারাপ হয় তখন আর কিছুই করার থাকে না। না হলে আমার গাড়িটাও বেচে দিলাম। আর সময় পেল না, রবিনেরটাও গেল বিগড়ে। এমনই বিজ্ঞান বিগড়েছে, ঠিক হবে কিনা তাই বা কে জানে। পুরনো ভক্সওয়াগন গাড়িগুলোরই এই এক অসুবিধে, ইঞ্জিন ডাউন দিলে 12টা বাজলো। জাহান্নামে যাক ওটা, বাধা দিয়ে বলল রবিন। 1 মাস দেখবো, তারপরেও ঠিক করতে না পারলে আরেকটা কিনে নেব। হ্যাঁ, মাথা ঝাঁকালো কিশোর। টাকা পয়সা তো আজকাল ভালোই কামাচ্ছ। মুসা, এখনো সময় আছে, একটা গাড়ি জোগাড় করে দাও আমাকে, হাতে কিছু জমেছে। আরে দিতাম তো, বসে আছি তোমার নিকি ভাইয়ের জন্যে। সেই যে 15 দিন পরেই আসছে বলে গেল, আর পাত্তাই নেই। নিজের কাজ নিজেকে করতে হয়, কারো আশায় বসে থাকলে হয় না। তা ঠিক, মাথা দোলালো মুসা। ঠিক আছে, দেখি। আমরা 3 জনেই বেরোবো একদিন। খুঁজে পেতে 2টো গাড়ি বের করে ফেলবো। আমারও একটা দরকার। গোটা 2 মোটরসাইকেল হলেও হতো, এই সাইকেল চালাতে আর ভালো লাগে না। কেন? মুচকি হাসলো রবিন। এতদিন না বলে এসেছো সাইকেল স্বাস্থ্যের জন্য ভালো, চালালে হার্টের অসুখ হয় না, ইত্যাদি ইত্যাদি। এখন কেন? এখনো তাই বলছি, তবে এই গরমের মধ্যে আসলে সবসময় সাইকেল দিয়ে হয় না, গাড়ি লাগেই। তাছাড়া আমাদের যে কাজ, যাকগে, ওসব নিয়ে পরে ভাববো। আপাতত কাকতাড়ুয়ার ব্যাপারটার একটা কিনারা হোক। হ্যাঁ, যা বলছিলাম। আগের কথার খেয়ে টানলো আবার মুসা। সাধারণ একটা কাকতাড়ুয়া দেখতে গিয়ে লাভটা কি? ওয়াগনার স্টেট থেকে আসার কয়েক ঘন্টা পর রকি বিচের সি ভিউ ক্যাফের একটা বুথে ঢুকে আইসক্রিম খাচ্ছে আর সকালের ঘটনা আলোচনা করছে 3 গোয়েন্দা। কেন, একটু কৌতূহল নেই তোমার? কিশোর বলল। পুতুলটা অদ্ভুত লেগেছে তোমার কাছে, তখন বললে। কেন এরকম লাগলো তদন্ত করে দেখবে না? এখন আর অদ্ভুত লাগছে না, ভোঁতা গলায় বলল মুসা। বেশ, অন্যভাবে বলি। রেনের কেন মনে হলো তিনি জ্যান্ত কাকতাড়ুয়া দেখেছেন? আমার উপর কেন হামলা চালালেন? সবকিছুতেই রহস্য দেখো তুমি।
হাত নেড়ে উড়িয়ে দিতে চাইল যেন রবিন। কোনো কারণে রেগে গিয়েছিলেন, হাতের কাছে তোমাকে পেয়ে ঝালটা ঝাড়লেন। মাথা নাড়ল কিশোর। আমার তা মনে হয় না। ভীষণ উত্তেজিত হয়ে গিয়েছিলেন। খেতে না হয় মানুষ ঢুকলই, তাতে কি কেউ এতটা উত্তেজিত হয়? হাতের পাথরটা তো দেখোনি, মাথাটা যে আমার ফাটিয়ে দেননি এটাই বেশি। অথচ লোক তিনি খারাপ নন, অন্তত খুন খারাপই করার মতো তো ননই। যেই দেখলেন আমি একজন মানুষ, ব্যাস শান্ত হয়ে গেলেন। প্রথমে আমাকে অন্য কিছু ভেবেই রেগে গিয়েছিলেন, মানুষ নয় অন্য কিছু। ব্যাপারটা অদ্ভুত না? হাসলো মুসা। শেষ পর্যন্ত কাক তাড়ানোর চাকরি দিয়ে দিল তোমাকে পিঁপড়ের বিজ্ঞানী। হাত কাটা শার্ট আর গাঢ় রঙের প্যান্ট পরা এক যুবক কাউন্টারের কাছে দাঁড়িয়ে কফি খাচ্ছে। কিশোরের দিকে ফিরে বলল, কাকতাড়ুয়া হওয়ার উপযুক্ত নও তবে, আর একটু লম্বা আর স্বাস্থ্য আর একটু ভালো হলে পারতে। হাঁ করে তাকিয়ে রইল ওর দিকে তিন গোয়েন্দা। কাপটা তুলে নিয়ে ওদের টেবিলের কাছে এগিয়ে এলো লোকটা। সরে তার জন্য জায়গা করে দিল মুসা। নিশ্চয়ই চ্যাপারাল ক্যানিয়নের কাকতাড়ুয়াটার কথা বলছো তোমরা? যুবক বলল, ওয়াগনারের এলাকায় ঘুরে বেড়ায়। ঘুরিয়ে বেড়ায়? তার মানে বলতে চাইছেন হাঁটে? জিজ্ঞেস করলো কিশোর। মাথা ঝাঁকালো লোকটা, ছেলেদেরকে চমকে দিয়ে যেন মজা পাচ্ছে। আমি নিজের চোখে দেখেছি। আমার নাম ডেভি জোন্স। সেফটি সিস্টেম কোম্পানিতে কাজ করি আমি। বার্গলার অ্যালার্ম সিস্টেম তৈরি করে কোম্পানি। বুঝতে পারছো তো কি জিনিস? চোর ঠেকানোর যন্ত্রপাতি। আমার মতো আরও কর্মচারী আছে ওখানে। আমাদের কাজ হলো খদ্দেরের বাড়িতে ওগুলো বসিয়ে দিয়ে আসা, তারপর নিয়মিত গিয়ে সার্ভিসিং করা। এই তো চ্যাপারাল ক্যানিয়নেও লাগিয়ে দিয়ে এসেছি। মসবি মিউজিয়ামে। চিনি, কিশোর বলল। সাংঘাতিক তাই না? মসবির কথা শুনেছি আমি অনেক। বুড়ো নাকি বিরাট বড়লোক ছিল, সেই তৈরি করেছে ওই মিউজিয়াম। নিজের বাড়িটাকে তৈরি করেছে দুর্গের মতো করে। অবশ্য দরকারও ছিল, অনেক দামি দামি জিনিস আছে ওখানে। দুনিয়ার যেখানে যা পেয়েছে জোগাড় করতে পেরেছে, এনে সাজিয়েছে। সুপার অ্যালার্ম সিস্টেম লাগিয়ে দিয়ে এসেছি ওখানে আমরা। হপ্তায় হপ্তায় গিয়ে চেক করি ঠিক আছে কিনা। কাকতাড়ুয়ার ব্যাপারটা কি বলুন তো? ও বলছি, হপ্তাখানেক আগে এক বিকেলে গিয়েছিলাম মসবির ওখানে। কাজ শেষ করে গাড়িতে উঠছি চলে আসার জন্য, হঠাৎ চোখে পড়লো ওটা। ওয়াগনার হাউসের পাশ দিয়ে গুটি গুটি হেঁটে চলেছে। আমি যে দেখেছি সেটা বোধহয় টের পেয়ে গেল, দৌড়ে নেমে হারিয়ে গেল পাহাড়ের নিচে। কফির কাপে চুমুক দিল ডেভি জোন্স। তারপর? শোনার জন্য অস্থির হয়ে উঠেছে কিশোর। তারপর আর কিছু না। সন্ধে হয়েছে তখন, আলো কমে গেছে। পাথর হয়ে দাঁড়িয়ে চেয়ে রইলাম কাকতাড়ুয়াটাকে আবার দেখার আশায়। আর এলো না। একবার ভাবলাম যাই গিয়ে বলি মসজিদের, কিন্তু গেলাম না। বললে আমাকে পাগল ভাবতো। তত ভাব তুই। মুসা একমত হলো। তোমাদের কথা শুনছিলাম ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে। কাউন্টার দেখালো যুবক। কিশোরের দিকে তাকালো। তোমাকে কাকতাড়ুয়া ভেবেছে কেউ, তাই না? ভুল করেছে, তুমি পুতুলটার সমান নও। ক্ষেতের মধ্যে দিয়ে যাচ্ছিলাম, জানালো কিশোর। লম্বা লম্বা গাছ, মাথা সমান, তাই আমাকে ভালো মতো দেখা যায়নি। ভুলটা হয়েছে সেই জন্যই। কাকতাড়ুয়াটা দেখতে কেমন? রবিন জিজ্ঞেস করলো। ভ্রু কোঁচকালো যুবক। এই মাঝারি উচ্চতা, 5 ফুট 7 কি 8, পাতলা, মাথায় কালো হ্যাট, গায়ে হালকা রঙের জ্যাকেট। মুখটা ভালো মতো দেখিনি, হাতের ভেতর থেকে খড় বেরিয়েছিল, তাই দেখেই বুঝেছি ওটা কাকতাড়ুয়া পুতুল। কফি শেষ করে উঠে দাঁড়ালো ডেভি। থাকবে ওসব কথা, আর নাক গলাতে যাচ্ছি না আমি। আমার পরামর্শ শুনলে তোমাদেরও যাওয়া উচিত হবে না। জ্যান্ত কাকতাড়ুয়া, বাপরে, ভাবলেই রোম খাড়া হয়ে যায়। নিশ্চয়ই সাসকোয়াচের চেয়ে ভয়ঙ্কর। ভুলে যাও বুঝলে, মন থেকে বিদায় করে দাও ওটার কথা। জবাব দিল না তিন গোয়েন্দা। ক্যাফে থেকে বেরিয়ে গেল ডেভি। কান চুলকালো কিশোর। উসখুস করলো, তাকালো দুই সহকারীর দিকে। তোমরা ভুলতে চাও? চাইলেই বাকি। হাত উল্টালো মুস্তা। বলতে কি আর দেবে তুমি? ওঠো, অনেক দূর যেতে হবে। ক্যাফে থেকে বেরিয়ে র্যাক থেকে সাইকেল বের করলো তিন গোয়েন্দা। তারপর কোস্ট হাইওয়ে ধরে রওনা হলো উত্তরে।
চ্যাপারাল ক্যানিয়নে পৌঁছে মোড় নিয়ে উঠতে আরম্ভ করলো পাহাড়ি পথ ধরে। রক রিম ড্রাইভ এক জায়গায় দুভাগ হয়ে গেছে। সেখানটায় পৌঁছে সাইকেল থামালো মুসা। পেছনে তাকিয়ে অপেক্ষা করতে লাগলো অন্য দুজনের আশায়। ওরা এলে জিজ্ঞেস করলো, ক্ষেতের ভেতর দিয়ে যাব? না, ডক্টর রেনকে আর রাগানো ঠিক হবে না। কিশোর বলল, দেখো একটা কাঁচা রাস্তা, নিশ্চয়ই ওয়াগনার স্টেটের ভেতর দিয়ে এসেছে। ক্ষেতের দিকে নেমেছে পথটা। রাগ যদি করেনি ওই রাস্তা দিয়ে গেলেও রাগ করতে পারেন, রবিন যুক্তি দেখালো। তা হয়তো, তবে ক্ষেতের মধ্যে দিয়ে গেলে দেখতে পাবেন না, ওখান দিয়ে গেলে পাবেন। আগে আগে চললো এখন কিশোর। রাস্তায় এসে উঠল। গোলাঘরটা দেখা যায় এখান থেকে। ওটার বাঁয়ে সামান্য উপরে রয়েছে সেই গ্রিন হাউস, যাতে বাসা বেঁধেছে পিঁপড়েরা। গ্রিন হাউসের অন্য পাশে এক সারি ইউক্যালিপটাস গাছ সোজা নেমে এসেছে ঢাল বেয়ে। ওই গাছগুলোর কাছ দিয়ে শেষ হয়েছে কাঁচা রাস্তাটা। চ্যাপারাল ক্যানিয়নের দিকে তাকালো কিশোর। ইংরেজি এল আকৃতির একটা সাদা বাড়ি দেখতে পেল, লাল রঙের টালির ছাদ। এলের ভেতরের কোণে আঙিনায় একটা সুইমিং পুল। বাড়িটার চারপাশ দিয়ে রয়েছে সুন্দর লন। বাড়িটা থেকে কিছু দূরে পথের ধারে আরেকটা উদ্ভট চেহারার বাড়ি, জানালা নেই, কংক্রিটের তৈরি। নিশ্চয়ই ওটাই মসবির দুর্গ, মুসা আন্দাজ করলো। লোকটা নিশ্চয়ই পাগল ছিল, নইলে এই পাহাড়ের মাঝখানে এসে মিউজিয়াম বানায়। আগে ওটা মসবির বাড়ি ছিল, কিশোর বলল। এই এলাকায় তখন অনেক বড় লোক বাস করত। বোঝাই যায় কেন মসবি বাড়ি বানিয়েছেন ওরকম করে। দামি দামি ছবি, চোর ডাকাতের ভয় আছে না। বিচ্ছিরি দেখতে, বলল রবিন। বাজি রেখে বলতে পারি ওটা যতবার দেখেছেন ওয়াগনার, ততবার নাক সিটকেছেন। ইউক্যালিপটাস গাছগুলোর দিকে এগোলো ওরা চুপচাপ। সবার মনেই এক ভাবনা, আবার না রেগে যান ডক্টর রেন। পিঁপড়ে বিশেষজ্ঞের উন্মাদ হয়ে যাওয়া চেহারা কেউই ভুলতে পারছে না, বিশেষ করে কিশোর। গাছগুলোর কাছে পৌঁছে ক্ষেত আর বেড়ার উপরের কাকতাড়ুয়াটা চোখে পড়ল। সাইকেল রেখে পায়ে হেঁটে এগোলো তিনজনে। বেড়ার পাশ ঘুরে এসে দাঁড়ালো পুতুলটার কাছে, ভালো করে দেখার জন্যে। পা নেই পুতুলটার। শরীরের ভেতরে একটা লাঠি ঢুকিয়ে দিয়ে দাঁড় করানোর ব্যবস্থা করা হয়েছে। লাঠির নিচের মাথা পেরেক দিয়ে আটকে দেয়া হয়েছে বেড়ার সঙ্গে। কাঁধের নিচে আরেকটা লাঠি আড়াআড়ি ভাবে ঢুকিয়ে দেয়া হয়েছে। দুদিক থেকে বেরিয়ে আছে দুটো মাথা, হাতের বিকল্প। মাথায় কালো হ্যাট, গায়ে রংচটা কর্ডোরের জ্যাকেট। হাতের ভেতর দিয়ে খড় বেরিয়ে রয়েছে। লাঠির দুই মাথায় দুটো পুরনো দস্তানা পরিয়ে দেয়া হয়েছে। মাথাটা তৈরি করা হয়েছে চটের ভেতরে খড় পুড়ে, তারপর জায়গা মতো বসিয়ে তার দিয়ে জুড়ে দেয়া হয়েছে। চোখ আর মুখ এঁকেছে কালি দিয়ে। এটার হাঁটার প্রশ্নই ওঠে না, বিড়বিড় করলো কিশোর। ফোঁস করে নিঃশ্বাস ফেলল কে যেন। ফিরে তাকালো ছেলেরা। ইউক্যালিপটাসের ভেতর দিয়ে আসা একটা পথের উপর দাঁড়িয়ে এক মহিলা। দেখেই মনে হলো ওদের যেন দামি কোনো সেন্টের বিজ্ঞাপনের পাতা থেকে উঠে এসেছে। পাতলা সম্ভ্রান্ত চেহারা, গায়ে অনেক দামি পোশাক। তবে ভালো করে তাকাতে চোখে পড়ল তার একদা ঝকঝকে লাল চুলের রং মলিন হয়ে এসেছে। চেহারায় ক্লান্তির ছাপ, চোখ দুটো অস্থির, বুনো দৃষ্টি। কিশোরের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো মহিলা, কি যেন বললে? না, বলছিলাম কি। চুপ হয়ে গেল কিশোর। কি বলবে? যদি বিশ্বাস না করে মহিলা, মুখের ওপর হেসে ওঠে। বোকা বনতে চায় না সে। কি বলেছ? শুনেছি, বলেছ এটার হাঁটার প্রশ্নই ওঠে না। গলা চড়ছে মহিলার, তীব্র কণ্ঠস্বর, যেন নিজেকে সামলাতে কষ্ট হচ্ছে। কাকতাড়ুয়ার কথা কি জানো তুমি? তেমন কিছু না, একটা লোকের সঙ্গে দেখা হয়েছিল। সে বলল এই এলাকায় নাকি একটা জ্যান্ত কাকতাড়ুয়া ঘুরে বেড়ায়। শুনে অবাক লাগলো, তাই দেখতে এসেছি, কথাটা সত্যি কিনা। কাকতাড়ুয়া দেখেছে? কোন লোক? কোথায় আছে? দ্বিধা করলো কিশোর। বলে দেবে? বড় কোম্পানিতে ভালো চাকরি করে ডেভি জোন্স। শুনে তার বসরা যদি ভেবে বসে মাথা খারাপ হয়ে গেছে, চাকরি চলে যেতে পারে বেচারার। এত বড় ক্ষতি করা উচিত হবে না। কি বলো? চাপ দিল মহিলা। চিনি না, পথ দিয়ে যাচ্ছিল, দেখা হলো। আমরা পুতুলটার কথা আলোচনা করছিলাম, শুনতে পেয়ে থামলো। বলল ওয়াগনারের বাড়ির কাছে হাঁটতে দেখেছে কাকতাড়ুয়াটাকে। ঠিকই দেখেছে। খলখল করে হেসে উঠল মহিলা। তার মাথা ঠিক আছে কিনা সন্দেহ হলো তিন গোয়েন্দার। জ্যান্ত কাকতাড়ুয়া একটা সত্যি আছে এখানে, আমিও দেখেছি।
হঠাৎ করে দু হাতে মুখ ঢেকে কাঁদতে শুরু করলো সে। হাসি গায়েব। তাজ্জব হয়ে মহিলার দিকে তাকিয়ে রইল ছেলেরা। কি করবে বুঝতে পারছে না, তবে তাড়াতাড়ি শান্ত হয়ে গেল সে। কিছুটা হতবুদ্ধি হয়েই যেন তাকালো আবার ওদের দিকে। সরি, পাগল ভাবছো তো আমাকে? সবাই তাই ভাবে, কিন্তু আমি পাগল নই, সত্যি এই এলাকায় ঘুরে ওটা। চট করে একবার পুতুলটার দিকে তাকালো কিশোর। না না, এটা না, মহিলা বলল। তবে ওটাও এটারই মতো দেখতে। সাবধানে হাসলো কিশোর। মহিলা না আবার রেগে যায় এই ভয়। ঠিক এটারই মতো? জমজ টমজ না তো? কে জানে, তবে ওটা হাঁটে এইটুকু বলতে পারি। তাই এসো না আমার বাড়িতে। মিসেস রোজারিওকে একটু বুঝিয়ে বলবে যে আমি পাগল নই, পুতুলটার কথা বানিয়ে বলছি না। কিন্তু কতখানি বা জানি আমরা, আমরা কি বা বলবো? তাহলে ভাগো আমার জায়গা থেকে। চাবুকের মতো সপাং করে উঠল যেন তীক্ষ্ণ কণ্ঠ। এখানে কি, কার কাছে বলে ঢুকেছ? না, কারো কাছে বলে ঢুকিনি, দুঃখিত। তবে কি জন্য ঢুকেছি বলতে পারি। রহস্য আর ধাঁধা অবাক করে আমাদেরকে, কৌতূহল জাগায়। সমাধান না করা পর্যন্ত স্বস্তি পায় না। পকেট থেকে 3 গোয়েন্দার একটা কার্ড বের করে দিল কিশোর। দেখল মহিলা, মাথা নাড়ল। বুঝলাম না। আমরা গোয়েন্দা। তা কি করে হয়? তাই হয়েছে, জোর দিয়ে বলল কিশোর। অনেক জটিল রহস্যের সমাধান করেছি আমরা। বিশ্বাস না হলে পুলিশ ক্যাপ্টেন ইয়ান ফ্লেচারকে ফোন করে দেখতে পারেন। চুপ করে দীর্ঘ এক মুহূর্ত কিশোরের মুখের দিকে তাকিয়ে রইল মহিলা। না, ফোন করতে হবে না, তোর কথা বিশ্বাস করেছি। বেশ, তোমাদেরকে ভাড়া করলাম, যা ফিস তাই দেব। এসো আমার বাড়িতে এসে মিসেস রোজারিওকে বলো যে এই এলাকায় সত্যিই একটা জ্যান্ত কাকতাড়ুয়া আছে। বন্ধুদের দিকে তাকালো কিশোর। শুধু এই কথাটা বলার জন্য টাকা নিতে পারি না আমরা, কি বলো? না, পারি না, রবিন বলল। আমি টাকা দেব, তোমাদের কি? এসো। অধৈর্য হয়ে হাত নাড়ল মহিলা। ওদেরকে আর কিছু বলার সুযোগ না দিয়ে ঘুরে হাঁটতে শুরু করলো। তাড়াতাড়ি তার পাশে চলে এলো 3 গোয়েন্দা। মিসেস রোজারিও কে? জানতে চাইল মুসা। আমার মায়ের সেক্রেটারি ছিল, এখন আমাদের বাড়ি দেখাশোনা করে। আমি এলিজা ওয়াগনার। অন্য কোথাও যখন থাকতে ভালো লাগে না, মাঝে মাঝে এখানে এসে থাকি। তাহলে কিশোর বলল, কাকতাড়ুয়াটাকে আপনিও দেখেছেন না? কয়েকবার। আমার আমার মনে হয় আমাকে দেখতেই আসে সন্ধ্যাবেলায়। সব সময় সন্ধ্যাবেলায়, অন্য কোনো সময় না। গাছের জটলার ভেতর থেকে বেরিয়ে এলো ওরা। লন পেরোনোর সময় এলিজা বলল, আমি ছাড়া এখানকার আর কেউ দেখেনি পুতুলটাকে, তাই আমাকে পাগল ভাবে, বলে সব বানিয়ে বলছি। আচমকা থেমে গেল সে, মুখে ভয় আর বিতৃষ্ণার মিলিত ছাপ। কাকতাড়ুয়া 2 চোখে দেখতে পারি না আমি, পোকামাকড়ও দেখতে পারি না, দেখলে বমি আসতে চায়। কেঁপে উঠল এলিজা। থাক পোকামাকড়ের কথা, এসো মিসেস রোজারিওকে বলবে আমাকে যা বলেছ। ডাক্তার দেখাও, ডাক্তার দেখাও বলে পাগল করে দিচ্ছে আমাকে। বেভারলি হিলে সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে যেতে চায়। এরকম করতে থাকলে সত্যি সত্যি কোনদিন পাগল হয়ে যাব। লনের পরে ওয়াগনার ম্যানশন। সিঁড়ি দিয়ে ম্যানশনের বারান্দায় উঠল এলিজা। তাকে অনুসরণ করে 3 গোয়েন্দা উঠে এলো। মুগ্ধ চোখে তাকালো সুইমিং পুলটার দিকে। রাস্তা থেকে যেটা চোখে পড়েছিল, স্বচ্ছ পানি যেন হাতছানি দিয়ে ডাকতে লাগলো মুসাকে। এক্ষুনি গিয়ে ঝাঁপিয়ে পড়তে ইচ্ছা করছে তার। পুলের কিনারে একটা টেবিল পাতা, পাতলা শরীরের একজন লোক বসে আছে ওটার পাশে। মাথায় ধূসর চুল, গায়ে সাদা জ্যাকেট। টেবিলে বিছানো এক গাদা কাগজ পরীক্ষা করে বোঝার চেষ্টা করছে বোধহয় সবকিছু ঠিক আছে কিনা। রড, মিসেস রোজারিও কোথায়? জিজ্ঞেস করলো এলিজা। ও ঘরে, লোকটা জবাব দিল, কথায় ব্রিটিশ টান। আমার বেগম সাহেবও ওখানেই, ওকে সাহায্য করতে গেছে। বলল, ওই যে এসে গেছে। কালো ইউনিফর্ম আর সাদা অ্যাপ্রন পরা এক মহিলা হুইল চেয়ার ঠেলে নিয়ে বারান্দায় বেরোলো। চেয়ারে বসে আছেন এক বৃদ্ধা, বয়স 60-এর কাছাকাছি। মাথার কোঁকড়া চুলগুলো ধপধপে সাদা,
গালের ফ্যাকাশে চামড়া রোজ ডোলে কালচে করা হয়েছে। নকশা কাটা নরম একটা কাপড় দিয়ে পা ঢেকে দেয়া হয়েছে কোমরের কাছ থেকে। এই যে লিজা, কোথায় গিয়েছিলে? বৃদ্ধার চকচকে কালো চোখের তারা স্থির হলো ছেলেদের উপর। এরা কারা? 3 গোয়েন্দা। কার্ডটা বৃদ্ধাকে দেখালো এলিজা। কিশোরের দিকে ফিরে বলল, তুমি নিশ্চয় কিশোর পাশা? হ্যাঁ। আর তুমি মুসা আমান? মাথা ঝাঁকালো মুসা। বাকি থাকলে তুমি নিশ্চয় রবিন মিলফোর্ড। হেসে বলল রবিন, অবশ্যই। এর কথাই বলছিলাম তোমাদেরকে। বৃদ্ধাকে দেখালো এলিজা। মিসেস রোজারিও বৃদ্ধার দিকে ফিরে বলল, এদেরকে নিয়ে এসেছে তার কারণ এরাও কাকতাড়ুয়াটার কথা জানে, তদন্ত করতে এসেছে। ওই রেন পাগলাটার ক্ষেতের কাছে দাঁড়িয়ে পুতুলটাকে দেখছিল। কেন ওদের এই কৌতূহল জানেন? কেন? একটা লোকের সাথে দেখা হয়েছিল ওদের। কাকতাড়ুয়াটাকে ঘোরাফেরা করতে দেখেছে সেও, ওদেরকে বলেছে। এলিজা খুব খুশি, উত্তেজিত, কিন্তু মিস রোজারিওকে তেমন একটা আগ্রহী মনে হলো না। ওদেরকে বসতে বলো, আমাদের সঙ্গে চা খাবে। ব্রড, আরো 3টে চেয়ার দাও। দিচ্ছি। তাড়াহুড়ো করে চেয়ার আনতে চলে গেল ব্রড নিউম্যান। পেছনে গেল তার স্ত্রী। নিজেই চাকা ঘুরিয়ে চায়ের টেবিলের সামনে হুইল চেয়ার নিয়ে এলেন মিসেস রোজারিও। গোয়েন্দাদের উদ্দেশ্য করে বললেন, তাহলে একটা লোকের দেখা পেয়েছ যে জ্যান্ত কাকতাড়ুয়া দেখেছে? ভালো, খুলে বলো তো সব কথা। চেয়ার আনা হলো। মিসেস রোজারিওর পাশে বসলো কিশোর। শুরু করতে গিয়ে থেমে গেল সে। ডক্টর রেন আসছেন। কাছে এসে গম্ভীর গলায় জিজ্ঞেস করলেন, ব্যাপারটা কি? কি আবার, চা খেতে বসেছি। শীতল গলায় জবাব দিল এলিজা। কিছু লাগবে আপনার? দুপদাপ করে দুপায়ে গিয়ে এলেন রেন। ছেলেদের দিকে তাকিয়ে গর্জে উঠলেন, মিথ্যুকের দল! ট্রাকের চাকা ফেসেছিল না? সব শয়তানি, সব মিথ্যে কথা, গল্প বানিয়ে বলে আমার ল্যাবরেটরিতে ঢোকার ফোন দিই। আমি আমি রাগে ভাষা হারিয়ে ফেলেন বিজ্ঞানী। আপনার ল্যাবরেটরিতে ঢোকার জন্য মিথ্যে কথা বলতে যাব কেন আমরা? কিশোর বলল, একটা ফোন করার দরকার ছিল, করেছি। তাছাড়া আপনার কি কিছু করেছি? তারপর তো বাড়ি ফিরে গেলাম। রকি বিচে একটা লোকের সঙ্গে দেখা। সে বলল এই এলাকায় একটা জ্যান্ত কাকতাড়ুয়াকে দেখেছে। মিস ওয়াগনারও নাকি দেখেছেন। তিনি বললেন এখানে একমাত্র তিনিই নাকি দেখেছেন ওটাকে। কথাটা কি ঠিক ডক্টর রেন? জবাব দিলেন না ডক্টর, তবে চেহারা লাল হয়ে গেল। তার মানে আপনিও দেখেছেন? চিৎকার করে উঠল এলিজা। লাফিয়ে উঠে দাঁড়ালো। দেখেছেন তাই না? কথা বলছেন না কেন? ওই কিছু একটা দেখেছি, স্বীকার করলেন রেন, যদিও অস্বস্তি চাপতে পারলেন না। যে রাতে আমার ল্যাবরেটরিতে চোর ঢুকেছিল, পুলিশকে ফোন করেছিলাম। সে রাতে পলকের জন্য দেখলাম কাকতাড়ুয়ার মতোই। কিন্তু আপনি বলেছিলেন চোর। বলেছিলাম আপনাদেরকে আরো ঘাবড়ে দিতে চাইনি বলে। এমনিতেই পুলিশের সঙ্গে যথেষ্ট ঝামেলা হয়েছে। রকি বিচ থেকে ইয়ান ফ্লেচার এসেছিলেন, সঙ্গে একজন পুলিশ অফিসার। যখন বললাম একটা কাকতাড়ুয়া ল্যাবরেটরিতে ঢুকে আমার মাথায় বাড়ি মেরেছে, পিঁপড়ে চুরি করেছে, চেহারাটা যদি তখন দেখতেন ওদের। হেসে উঠল এলিজা। নিশ্চয়ই পাগল মেরেছে আপনাকে, কিন্তু আমাকে বলতে পারতেন। এবারে সবাই আমাকে পাগল ভাবে। কেন বললেন না? আমি তো আপনারই দলে। মুখ কালো করে ফেললেন বিজ্ঞানী। নিজেকে এলিজার দলে ভাবতে পারছেন না। দেখুন, আমি বিজ্ঞানী, আমার একটা সুনাম আছে। ওসব পাগলামির মধ্যে গেলে আমার সর্বনাশ হবে। আমাকে আর গবেষণা করতে দেয়া হবে ভাবছেন? রেখে গেল এলিজা। তাই বলে সত্যি কথা বলবেন না? ঘেন্না লাগছে আপনাকে দেখে। ছি! দৌড়ে ঘরের ভেতর চলে গেল সে। সেদিকে তাকিয়ে রইল মিসেস রোজারিও, চোখে আহারে বেচারি দৃষ্টি। জোরে নিঃশ্বাস ফেললেন রেন। ওটা আসলেই পাগল। ছেলেদের দিকে ফিরলেন তিনি। কি করতে এসেছো এখানে বললে না? কাকতাড়ুয়াটাকে ভালো মতো দেখতে এসেছি, জবাব দিল কিশোর। আমাকে তো সকালে কাকতাড়ুয়া ভেবেছেন, ভাবলাম নিশ্চয়ই কোনো কারণ আছে। কারণটা কি তদন্ত করে জানতে এসেছি। সকালে বেআইনি ভাবে ঢুকেছিলে আমার খেতে, অভিযোগ করলেন রেন।
এখন এসেছো আবার সেই একই কাজ করতে। আমাদের কি সন্দেহ করছেন আপনি? খারাপ ছেলে মনে হচ্ছে। আর সহ্য করতে না পেরে বলে উঠল রবিন। মনে অত খুঁতখুঁতি রেখে লাভ কি? মিস্টার ইয়ান ফ্লেচারকে ফোন করুন, বলুন আমাদের কথা, চমকে যাবেন। কেন চমকে যাব কেন? কারণ তিনি আমাদের চেনেন, ভালো সার্টিফাই করবেন। তাই করব। গলা চড়িয়ে ডাকলেন রেন। ব্রড, টেলিফোনটা নিয়ে এসো তো। একটা টেলিফোন সেট নিয়ে বেরিয়ে এলো হাউসম্যান ব্রড। দরজার পাশের একটা জ্যাকে ঢুকিয়ে দিল তারের মাথায় লাগানো প্লাগটা। সেটা এনে রেনের হাতে তুলে দিয়ে আবার চলে গেল ঘরের ভেতর। ডায়াল করলেন রেন। ওপাশ থেকে সাড়া আসতেই ফ্লেচারকে চাইলেন। ডক্টর হেনরি রেনহার্ট বলছি, ওয়াগনার স্ট্রিট থেকে। চিফ টেলিফোন ধরলে বললেন বিজ্ঞানী। 3টে ছেলে সারাটা দিন ঘুরঘুর করছে এই এলাকায়, খেতে ঢুকেছে। এখন এসেছে কাকতাড়ুয়া পুতুল দেখতে, বলছে গোয়েন্দা তদন্ত করতে এসেছে, কিন্তু আমার মনে হচ্ছে। থেমে গেলেন তিনি। ওপাশের কথা শুনলেন। হ্যাঁ হ্যাঁ, একজনের মাথায় কোকড়া চুল, হ্যাঁ বিদেশি, বোধহয় ইন্ডিয়ান, বললেন রেন। আবার কিছুক্ষণ নীরবতার পর তাকালেন কিশোরের দিকে। তুমি কিশোর পাশা? মাথা ঝাঁকালো কিশোর। ফোনে কথা বললেন রেন। হ্যাঁ, ওর নাম কিশোর পাশা। আবার ওপাশের কথা শুনলেন বিজ্ঞানী। চিফকে ধন্যবাদ দিয়ে নামিয়ে রাখলেন রিসিভার। ইয়ান ফ্লেচার তোমাদেরকে সাবধান করে দিতে বলেছেন, রেন বললেন ছেলেদেরকে। ঝামেলা পাকাতে নিষেধ করেছেন, তবে তোমরা ক্ষতিকর নও এ কথাও বলেছেন। আসলে নাক চুলকালেন তিনি। তোমাদেরকে ভালোই বলেছেন, তবে আমার ব্যাপারে শিওর না তিনি। ঠিক এই সময় চিৎকার শোনা গেল ঘরের ভেতরে। তীক্ষ্ণ লম্বিত কাঁপা কাঁপা চিৎকার। হায় আল্লাহ! চেঁচিয়ে উঠলেন মিসেস রোজারিও। এলিজা, হলো কি মেয়েটার? ওপরতলার হল ঘরে পাওয়া গেল এলিজাকে। দেয়ালে পিঠ ঠেকিয়ে কুঁজো হয়ে আছে। 3 গোয়েন্দা আর রেনফোর্ডকে দেখে চেঁচিয়ে বলল, পিঁপড়ে! দরজার দিকে হাত তুলল সে। ওখানে কোটি কোটি পিঁপড়ে! সর্বনাশ! দরজার কাছে ছুটে গেলেন ডক্টর। দরজা খুলে ঢুকলেন ছোট একটা সিটিং রুমে। ছেলেরাও ঢুকলো। অন্য পাশে বড় একটা বেডরুম দেখা গেল। বিশাল বিছানা পাতা, আর ওই বিছানায় ব্যস্ত হয়ে ছোটাছুটি করছে শত শত পিঁপড়ে। থমকে দাঁড়িয়েছেন ডক্টর। কি করবেন মন স্থির করতে পারছেন না। নরিটা! আবার চেঁচিয়ে উঠল এলিজা। সিঁড়ির গোড়ায় গিয়ে দাঁড়িয়েছে। জলদি স্প্রে নিয়ে এসো! এগুলোই আপনার হারানো পিঁপড়ে? জিজ্ঞেস করলো কিশোর। এগিয়ে গিয়ে পিঁপড়েগুলোকে কাছ থেকে দেখলেন ডক্টর। হ্যাঁ, এগুলোই। হায় হায়, এসব কি? পেছন থেকে বলে উঠল আরেকটা কণ্ঠ। ফিরে তাকালো ছেলেরা। দরজায় এসে দাঁড়িয়েছে নরিটা নিউম্যান। হাতে একটা পোকামাকড় মারার স্প্রে। তার কাঁধের উপর দিয়ে উঁকি মারছে এলিজা। এই সরো তো তোমরা, ছেলেদের বলল নরিটা। আমি দেখছি ওগুলোকে। বেশ হাসি খুশি কণ্ঠ, কথায় ব্রিটিশ টান। খাস লন্ডন শহরের বাসিন্দা। এমন ভঙ্গিতে এগিয়ে গেল যেন ভয়াবহ শত্রুর বিরুদ্ধে লড়তে চলেছে। ওষুধ স্প্রে করতে শুরু করলো পিঁপড়েগুলোর ওপর। আর ভয় নেই মিস, এলিজাকে অভয় দিল সে। এক্ষুনি শেষ হয়ে যাবে শয়তানগুলো। বিছানার চাদরটা বদলে দেব, ব্যাস সব পরিষ্কার, মনে হবে কিছুই হয়নি। জ্বলন্ত চোখে ডক্টরের দিকে তাকিয়ে রয়েছে এলিজা। আপনার দোষ, সব আপনার দোষ। এ বাড়িতে কখনো পিঁপড়ে ঢোকেনি। আপনার হতচ্ছাড়া গবেষণা। মিস ওয়াগনার, বাধা দিয়ে বললেন ডক্টর। আমি আসার আগেই এখানকার পাহাড়ে ছিল ওই পিঁপড়ে, বাড়িতে ঢুকেছে। আপনি ঢোকেনি, শুধরে দিল কিশোর। ঢোকানো হয়েছে, বয়ে এনে ছেড়ে দেওয়া হয়েছে ওখানে। ঝুঁকে বিছানার নিচ থেকে একটা কাঁচের জার বের করে আনলো সে। এখনো কয়েকটা পিঁপড়ে ঘোরাফেরা করছে ওটার ভেতর। এটা কি আপনার? রেনহার্টকে জিজ্ঞেস করলো সে। মাথা ঝাঁকালেন বিজ্ঞানী। কাকতাড়ুয়া যে চুরি করেছিল তারই কাজ এটা মনে হচ্ছে। সন্তুষ্টির হাসি ফুটল কিশোরের মুখে। চোর কাকতাড়ুয়া, দারুণ। ক্রমেই মজা বাড়ছে কেসটার। এত খুশি কেন? তীক্ষ্ণ হলো এলিজার কণ্ঠ। ফ্যাকাশে গালে চামড়ার নিচে রক্ত জমতে আরম্ভ করেছে। লাল লাল ফুটকির মতো লাগছে বাইরে থেকে। যাও, বেরো! এই আপনিও বেরোন!
ওই শয়তানের বাচ্চাগুলোকে নিয়ে যান। দাঁড়ান, ব্যবস্থা করছি আজই। ভাইকে ডেকে কালি যদি না তাড়িয়েছে তো। ব্যাস হয়েছে। যেন রেগে যাওয়া একটা বাচ্চার সঙ্গে মোলায়েম গলায় কথা বলছে এমন ভঙ্গিতে বলল নরিটা। স্প্রেটা নামিয়ে রাখলো মাটিতে, চাদরটা ভাঁজ করলো। ভেতরে রইল মরা পিঁপড়েগুলো। ওটা ডক্টরের দিকে বাড়িয়ে দিয়ে বলল, নিন, নিয়ে যান। ভাববেন না ছেড়ে দেব, ঠিকই খুঁজে বের করব কার কাজ এটা। মুখ কালো করে চাদরটা নিলেন ডক্টর। তার পেছন পেছন নিচ তলায় নেমে এলো 3 গোয়েন্দা। হলে এসে থামলেন রেন, ছেলেদের দিকে তাকালেন, বললেন, তোমাদের কেস এখানে খতম। আমাকেও তাড়াবে কিনা বুঝতে পারছি না। এই লিজ আর মেজাজ মর্জির কোনো ঠিক ঠিকানা নেই। এই ভালো তো এই খারাপ। রাগ হলে এক কথা বলে, ঠান্ডা হলে ভুলে যায়। দেখা যাক সত্যিই আজ রাতে তার ভাইকে বলে কিনা। পিঁপড়ে বোঝায় চাদরটা নিয়ে সামনের দরজা দিয়ে বেরোলেন তিনি। বিশাল বাড়িটার লিভিং রুম পেরিয়ে বারান্দায় বেরিয়ে এলো 3 গোয়েন্দা। আগের জায়গাতেই বসে কফি খাচ্ছেন মিসেস রোজারিও। পিঁপড়ের কথায় কোনো প্রতিক্রিয়াই হলো না তার। সামরিক পিঁপড়ের আনাগোনা যেন এখানে নিত্যদিনের ব্যাপার। তাকে বলল ওরা চা খাওয়ার জন্য আর থাকতে পারছে না। শুনে দুঃখ পেলেন যেন মহিলা। ভাবভঙ্গি দেখে সেরকমই মনে হলো। গুড বাই জানালেন ওদেরকে। রকি বিচে যখন ফিরল 3 গোয়েন্দা, রাতের খাবারের সময় পেরিয়ে গেছে তখন। পরদিন সকালের আগে আর অদ্ভুত ঘটনাটা নিয়ে আলোচনায় বসতে পারল না। পরদিন জমায়েত হলো সার্ভিস ইয়ার্ডে কিশোরের ওয়ার্কশপে। চেয়ারে বসে শূন্য দৃষ্টিতে টিনের চালের দিকে তাকিয়েছিল কিশোর। এই সময় ঢুকলো রবিন আর মুসা। কাকতাড়ুয়াটার কথা ভাবছো? রবিন জিজ্ঞেস করলো। তুমি ভাবছো না? পাল্টা প্রশ্ন করলো কিশোর। নিশ্চয়ই, পিঁপড়েগুলোর কথাও। চুরি করে এনে কে ওগুলোকে ছেড়ে দিল একজন ভদ্রমহিলার বিছানায়? এমন কেউ যে তাকে পছন্দ করে না, জবাব দিল মুসা। অবশ্য তাকে অনেকেরই পছন্দ হবে না, যা বদমেজাজ। টিপ টিপ করে জ্বলতে শুরু করলো ছাপার মেশিনের উপরে বসানো বাতিটা। সংকেত, হেডকোয়ার্টারে টেলিফোন বাজছে। এটাই ভেবেছিলাম, আলোটার দিকে তাকিয়ে ভিরিক্কি চালে বলল কিশোর। সকাল থেকেই বসে আছি ওই টেলিফোনের অপেক্ষায়। 2 সুড়ঙ্গের ঢাকনা সরিয়ে পাইপের ভেতরে ঢুকলো মুসা। হামাগুড়ি দিয়ে এসে 3 জনে ঢুকলো ট্রেলারে। বেজেই চলেছে টেলিফোন, জবাব দিল মুসা। কান পেতে ওপাশের কথা শুনল। না, আমি মুসা, কিশোর এখানেই আছে, রবিনও। আবার শুনল ওপাশের কথা, বলল, ধরুন। তারপর মাউথ পিসে হাত চাপা দিয়ে জিজ্ঞেস করলো, কে আন্দাজ করতে পারো? এলিজা ওয়াগনার, শান্ত কণ্ঠে বলল কিশোর। আমাদেরকে চাইছে, তদন্ত করে খুঁজে বের করতে বলছে কাকতাড়ুয়া সেজে কে তাকে ভয় দেখায়, কে পিঁপড়ে ছেড়ে রেখে গেছে বিছানার ওপর। জিনিয়াসেরাও ভুল করে অনেক সময়। কিশোরের জবাব ঠিক হয়নি বলে বেশ খুশি লাগছে মুসার। হাসি ছড়িয়ে পড়েছে সারা মুখে। ডক্টর হেনরি রেনার্ড কাকতাড়ুয়া সেজে কে এলিজাকে ভয় দেখিয়েছে, কে তার বিছানায় পিঁপড়ে ছেড়েছে খুঁজে বের করে দিতে বলছেন। আমাদেরকে গিয়ে দেখা করতে বলেছেন তার সঙ্গে। ক্যাপ্টেন জ্ঞান ফ্লেচারের কাছ থেকে জেনে নিয়েছেন আমাদের ফোন নম্বর। হাততালি দিয়ে বলল কিশোর। কেস একটা পেলাম অবশেষে। আমি যাব, রবিন তুমি? মাথা ঝাঁকিয়ে সায় জানালো রবিন। মাউথপিস থেকে হাত সরিয়ে নিয়ে ডক্টরকে বলল মুসা, এক্ষুনি রওনা হচ্ছি আমরা। এখানেই শেষ হচ্ছে নিশাচর এর প্রথম পর্ব। পরবর্তী পর্ব শুনতে এবং নতুন নতুন আরো অনেক গল্প শুনতে সাথে থাকুন গল্প বাই ঘাসফড়িং এর। ধন্যবাদ।